ক্ষমতার জন্য এক রাতেই শেষ হয়ে যায় একটি পরিবার। এক বিয়ের রাতেই 4 নারীর তাদের স্বামীদের খুন করা হয়েছিল, কিন্তু খুনি জানতো না এই 4 বিধবা নারী একদিন তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। কথা বলছিলাম হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ কুইন্সের কথা। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় সাহেব বাড়ি নামক একটি জায়গায় একটি বিয়ে বাড়ি থেকে। বিয়ের তখন অনেক তোড়জোড় চলছিল। তখনই কালী নামে একজন বিয়ে বাড়িতে এসে সরকার পরিবারের কর্তা মানিক সরকারকে গুলি করে মেরে ফেলে। সাথে সাথে বাড়ির মেজ ছেলে শুভকেও গুলি করে এবং বড় ছেলে উজ্জ্বলকেও গুলি করে মেরে ফেলে এবং ছোট ছেলে অর্জুনকেও ছাড়ে না, তাকেও গুলি করে। তারপর মীরা নামে একটি মেয়েকে বলতে শুনি 8 বছরের প্রেম, তারপর আমাদের বিয়ে। সেদিন মনে হয়েছিল আমি স্বপ্ন দেখছি। আর একটা গুলির আওয়াজ। তারপর দেখি আমার চোখের সামনে আমার বর ও তার দাদাদের সবাইকে একে একে মারা হলো। কেউ বাঁচাতে এলো না। সেই রাতে 6টা গুলি চলল, কিন্তু আমার স্বপ্নটা ভাঙল না। তারপর দেখি সবাই তাদের স্বামীর মৃতদেহর কাছে গিয়ে কান্নাকাটি করছে। তারপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখানো হয় কিছু গুন্ডাদের দলবল ট্রাকে করে মেয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল, আর সেখানে মানিক সরকারের ডান হাত ভোলা তাদের ধরে ফেলে আর মেয়েগুলোকে উদ্ধার করে আনে। তারপরে আমাদের মীরা নামে একটি মেয়েকে দেখানো হয়। মীরা প্রেগনেন্ট। তারপর সরকার বাড়িতে একটা গাড়ি আসে আর গাড়ি থেকে নামে নীলমণি মিশ্র। তিনি মেয়ে পাচার করার ব্যবসা করে। তিনি এসেছেন মানিক সরকারের সাথে দেখা করতে, আর তার সঙ্গে এসেছে তার ছেলে শঙ্কর। নীলমণি তখন মানিকবাবুর স্ত্রী সাবিত্রীর সাথে কথা বলে। নীলমণি তখন সাবিত্রীকে বলে 24 বছর 3 মাস পর এই বাড়িতে এলাম। মানিকবাবুর স্ত্রী সাবিত্রী তখন বলে, তোমার আর তোমার বন্ধুর সমস্যা, তা বলে কি আমাদের সাথে কথা বলতে নেই? তখনই মীরা সেখানে আসে। বাড়ির মেজ ছেলে শুভ বলে, ইনি নীলমণি মিশ্র, বাবার ছোটবেলার বন্ধু। আর তখনই বাড়ির বড় ছেলে উজ্জ্বলের মেয়ে রুচি আসে। সাবিত্রী বলে, এ হলো উজ্জ্বলের মেয়ে। নীলমণি বলে, আমার নাতি তো তোমার সঙ্গে পড়ে। রুচি বলে, হ্যাঁ আঙ্কেল, আদিত্য আমার ক্লাসমেট। তারপর শঙ্কর আর নীলমণি মানিকবাবুর ঘরে যায়। গিয়ে দেখে সেখানে রয়েছে এমএলএ গৌতম বাবু। গৌতম তখন মানিকবাবুকে বলে, তাহলে সোজাসুজি পয়েন্টে আসি। গৌতম আসলে নীলমণির লোক। গৌতম মানিককে বলে, এবার তো তুই এমপি ভোটে দাঁড়াবি, বেশিরভাগ সময় তো দিল্লিতেই থাকতে হবে। তাই আমি বলছিলাম তোর বর্ডারের এরিয়াটা এখন নীলমণি সামলাক। তুই হিসাব রাখবি, সময় মতো তোর টাকা তোর ঘরে ঢুকে যাবে। আর তখনই মানিকবাবুর ডান হাত ভোলা ভিডিও কল করে আর বলে, সাহেব, 5 জন মেয়ে পাচারকারীদের ধরেছিলাম, একজন পালিয়েছে। আমাদের বর্ডার দিয়ে মেয়েগুলো পার করতে যাচ্ছিল। সেখানে একজনকে ভোলা মুখ খোলায় আর সে বলে, আমাকে শঙ্করদা বলেছিল নদী পার করাতে, আর বাকিটা অন্য কেউ বুঝে নেবে। মানিকবাবু বুঝতে পারে যে কেন নীলমণি বর্ডারে দেখাশোনা করতে চাইছে, যাতে মেয়েগুলোকে পাচার করতে পারে। মানিকবাবু ভোলাকে বলে, ম্যাশিং আছে না তোর কাছে, সব কটাকে মেরে দে আর মেয়েগুলোকে ডাক্তার দেখিয়ে বাড়ি পৌঁছে দিবি। ভোলা তখন বলে, ঠিক আছে সাহেব। এই বলে ফোনটা রেখে দেয় ভোলা, আর সেই 4 জনকে ভোলা গুলি করে মেরে ফেলে। নীলমণি তখন চুপ করে থাকলো, কারণ মেয়েগুলো তো নীলমণিরাই পাচার করছিল। মানিক তখন নীলমণিকে বলে, কি ভেবেছিস তুই আমি এখানে এনমেনে বসে আছি? গ্রামের গরিব মেয়েগুলোকে বাজারে বেচবি? আর মানিকবাবু নীলমণিকে একটা গালি দেয়। মানিকবাবু বলে, আমি যদি নাও থাকি তাহলে আমার এরিয়া আমার 2 ছেলে শুভ আর উজ্জ্বল সামলাবে। মানিকবাবু বলে, না আমি এ কাজ করব না, কাউকে এ কাজ করতে দেব। তারপর মীরা তাদের চা দিতে আসে আর মীরা অর্জুনকে বলে, একটু বাইরে আসো তো, কথা আছে। মীরা বাইরে এসে অর্জুনকে বলে, আমি প্রেগনেন্ট। এটা শুনে অর্জুন খুশি হয় আর বলে, আমি তোকে বিয়ে করে নেব, চিন্তা করিস না। এখন বাড়িতে কিছু বলিস না, বিয়ের পর সবাইকে জানাবো, আর বিয়ে করে ব্যাঙ্গালোর চলে যাব। আর তখনই সরকার বাড়ির বড় বউ আসে। তার নাম পলি। সে কথা বলতে পারে না, আর মীরা আর অর্জুনকে নিয়ে যায় ফ্যামিলি ফটো তোলার জন্য। তারপর সরকার বাড়ির সকলে একসাথে ছবি তোলে। এদিকে নীলমণি আর শঙ্কর বাইরে বেরিয়ে ওদের দেখতে দেখতে চলে যেতে লাগলো। যাওয়ার সময় গৌতম শঙ্করকে বলে, ধরাটা কি করে পড়লো? তুই তো বলেছিলি সব রুট নাকি চেনা। তখনই নীলমণিকে লেকচার ফোন করে। এই লেকচার হলো মেয়েগুলোকে কিনে বিদেশে চালান করে। লেকচার নীলমণিকে বলে,
মাল এখনো কাঠমান্ডুতে পৌঁছায়নি, তোর কাছে 7 দিন সময় আছে, আর না হলে আমাকে স্টেপ নিতে হবে। আসলে নীলমণি আগে থেকে লেকচারের সাথে অনেকগুলো টাকা নিয়ে বসেছিল। গৌতম তখন বলে, ওই বাড়িতে মানিকের কথাই শেষ কথা, ও যা বলে তাই করে। নীলমণি বলে, আর ও যদি না থাকে? গৌতম বলে, মানে? নীলমণি বলে, মানিক সরকার আর থাকবে না। তারপর সরকার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়। আজ অর্জুন আর মীরার বিয়ের রিসেপশন। সবাই কত হাসি খুশি করে বেড়াচ্ছিল, আর অর্জুন আর মীরা বাড়ির সকলে মিলে ছবি তোলে। বিয়েতে গৌতম এলো। অর্জুন মীরার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে, ইনি গৌতম জেঠু, এনার ছেলে বান্টি শুভ দাদাভাইয়ের সাথে কাজ করে। যাওয়ার সময় গৌতম তার ছেলে বান্টিকে দেখে বলে, তুই কখন এসেছিস? বান্টি বলে, আমি অনেক আগে এসেছি। গৌতম বলে, হ্যাঁ, চাকর বাকররা তো সবার আগেই আসে। গৌতম বলে, তুই যেটা করবি সেটা ভেবে করবি। এই বলে গৌতমবাবু চলে যায়। তারপর দেখি বিয়েতে নীলমণি ও তার ছেলে শঙ্কর আসে। গৌতম নীলমণিকে একটা ইশারা করে চলে যায়। এদিকে বান্টিকে তার বন্ধু শুভশ্রী ঝুমা মেসেজ করে। সেখানে লিখেছে, পরশু শুভ বাইরে যাবে। বান্টি বলে, তাহলে হোটেল বুক করি? ঝুমা শুভর পাশে দাঁড়িয়েছিল আর বান্টিকে মেসেজ করে বলে, এখন না, আমি সময় মতো জানাবো। আসলে ঝুমা আর বান্টি একে অপরকে অনেকদিন ধরে একটা ভালোবাসার সম্পর্কে রয়েছে, কিন্তু শুভ সেটা জানে না। এদিকে উজ্জ্বল মানিকবাবুর কাছের লোক কালীকে বলে, তুই একা কেন এসেছিস? তোর মেয়ে আসেনি? কালী বলে, মেয়ের শরীর ভালো নয়। উজ্জ্বল বলে, ঠিক আছে, মেয়ের জন্য খাবার নিয়ে যাস। তারপর এদিকে মানিকবাবু গরিব মানুষদের খাবার বিতরণ করছিল। মীরা দেখে অর্জুনকে বলে, ওখানে কি হচ্ছে? অর্জুন বলে, বাবা বস্তিতে জন্ম, তাই বস্তির সবাই বাবার বিপদে পাশে দাঁড়ায়, আর বাবা তাদের পাশে দাঁড়ায়। এদিকে শুভ একটা ব্লুটুথ স্পিকার এনে বান্টিকে গান বাজাতে বলে। বান্টি তখন গান চালায়। তারপর কালী এসে মানিকবাবুর কাছে এসে দাঁড়ায়, আর মানিকবাবু বলে, কি হয়েছে কালী? কালী বলে, আমাকে ক্ষমা করে দিন সাহেব। এই বলে মানিককে কালী গুলি করে। সবাই তখন অনেক ভয় পেয়ে যায়। এদিকে নীলমণি বসে বিয়ের খাবার খাচ্ছিল। এদিকে কালী তখন শুভর হাতে গুলি করে, আর শুভ কোনো রকমে পালিয়ে যায়। তারপর বাড়ির বড় ছেলে উজ্জ্বলকেও গুলি করে কালী। পলি তখন তার স্বামীর মৃতদেহর কাছে এসে কান্নায় ভেঙে পড়ে। এদিকে শুভ একটা ঘরে এসে বন্দুক বার করতে যাবে, ঠিক তখনই কেউ একজন তাকে গুলি করে মেরে ফেলে। ঝুমা শুভর ঘরে এসে দেখে তার স্বামীকে কেউ মেরে ফেলেছে। নীলমণি বাইরে এসে সাবিত্রীকে বলে, আমার কিছু করার ছিল না বৌদি, ওকে না মারলে আমি মরতাম। আমার একটা রিকোয়েস্ট আছে, আমি জানি তুমি রাখবে। এই কথা বলে নীলমণি চলে যায়। এদিকে অর্জুনের দিকে কালী বন্দুক তাক করে। শঙ্কর তখন অর্জুনকে বলে, ভাই তোর মনে আছে আমরা কলেজে না গিয়ে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম? ওই সিনেমার একটা সিন মনে আছে? অজয় দুই ভাইকে মারলো। অজয়কে বড় ভাই বলেছিল, আমাকে মার, আমার ছোট ভাইকে ছেড়ে দে, কিন্তু অজয় বড় ভাইকে মারলো আর ছোট ভাইয়ের ঘাড়ে গুলি করলো। তোকে আমি মারতে চাইনি, কিন্তু ওই সিনটার কথা মনে পড়ে গেল। কালী তখন মীরার সামনে অর্জুনকে 3টে গুলি করলো, আর অর্জুন মারা গেল। মীরা 1 সেকেন্ডে স্তব্ধ হয়ে যায়। তারপর নীলমণি থানায় আসে আর বলে, আমি তখন খাবার খাচ্ছিলাম, বাইরে দেখি মানিক মরে পড়ে আছে, আর সাথে তার ছেলেগুলোর একই অবস্থা। আমার মনে হয় ওই কালী নামের সেক্রেটারিটাই এই কাজ করেছে। নীলমণি পুলিশকে বলে, যারা যারা এই কাজ করেছে তারা বেশি দিন পালাতে পারবে না। পুলিশ তখন এদিক ওদিক ঘুরে ফিরে কথা না বলে নীলমণিকে বলে, স্যার মানিক সরকারকে কেন মারলেন? নীলমণি বলে, ওকে অনেকবার আটকানোর চেষ্টা করেছি, কিন্তু পারেনি। ও যদি এবার ভোটে দাঁড়াতো তাহলে ওকে আর ম্যানেজ করা যেত না। পুলিশ তখন বলে, আর বউগুলো? নীলমণি বলে, ভয় পেলে ভালো, না হলে বাড়ি ঢুকে কিরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেব। তার পরদিন গ্রামের বস্তির লোক মানিকবাবুকে একবার দেখার জন্য পুলিশের সঙ্গে লড়াই করে। মানিকবাবুর কাছে আসতে চাইছে। এদিকে 4 মৃতদেহ শুয়ে আছে, আর 4 জন বিধবা নারী বসে তাদের স্বামীর কাছে এসে কান্না করছে, আর তাদের স্মৃতিগুলো তাদের চোখের সামনে ভেসে ওঠে, আর মীরারও অর্জুনের সাথে কাটানোর মুহূর্তগুলো ভেসে ওঠে। এদিকে বান্টিও চুপচাপ থাকে, আর তারপর মীরার বাবা আসে। মীরা তখন কান্নায় ভেঙে পড়ে। পুলিশ তখন বস্তির লোকেদের আর ঠেকাতে পারে না। তারপর 4 মৃতদেহগুলোকে চিতায় তোলা হয়, আর চিতার ওপর বাড়ির মেয়ে রুচি আগুন দেয়।
সাবিত্রী তখন বাড়ির কাজের লোক নানাকে বলে, তুই রুচিকে নিয়ে পাহাড়ের হোস্টেলে রেখে আয়, আমি চাই না আর কোনো ক্ষতি হোক। তখন সেখানে নীলমণি আসে আর সাবিত্রীকে বলে, বৌদি, সিন্ডিকেটের মেম্বাররা আসছে, তুমি শুধু তাদের বলে দাও যে এখন থেকে সব দায়িত্ব তুমি আমার হাতে দিলে। মীরা তখন শঙ্করকে দেখে ওর কলার চেপে ধরে আর বলে, তুই কেন অর্জুনকে মারলি, আমি পুলিশকে সব বলে দেব। সাবিত্রী তখন মীরাকে থামায় আর বলে, সব কিছু শেষ হয়ে যাবে মীরা। মীরা বলে, সব কিছু শেষ হওয়ার আর কি বাকি আছে মা? সাবিত্রী বলে, আমি আর লাশ দেখতে পারবো না। এদিকে তখন ভোলা আসে আর নীলমণির লোক বাদশাহ তার পথ আটকায়। ভোলা বলে, আমার পথ আটকাস না, মানিক সরকার আমার বাবার মতো ছিল। তখন সেখানে নানা আসে আর ভোলাকে এখান থেকে চলে যেতে বলে, না হলে ভোলাকেও ওরা মেরে ফেলবে। এদিকে তখন মীরার শীতের সিঁদুরও মুছে ফেলা হয় আর শাঁখাও ভেঙে ফেলা হয়। মীরা আর বাকিরা গাড়িতে ওঠার সময় ভোলা সবাইকে ছাড়িয়ে বের হয়ে আসে আর বড়মা বলে ডাকে আর বলে, বড়মা, তুমি শুধু একবার বলো, গোটা সাহেব বাড়ি তোমার পেছনে আছে, গোটা বস্তি তোমার সাথে আছে। মীরা তখন ভোলাকে দেখে আর বলে, আমি ভোলার নাম আগেও শুনেছি, মানিক সরকারকে বাবার মতো ভালোবাসতো, একমাত্র ওর চোখেই আমি বদলার আগুন দেখেছি। তারপর এদিকে গৌতম তার ছেলেকে ফোনে না পেয়ে একটা ভয়েস মেসেজ সেন্ড করে আর গৌতম নীলমণির কাছে যায় আর বলে, তোর সাথে আমার শুধু মানিক সরকারকে মারার কথা হয়েছিল, ওদের ছেলেগুলোকে কেন মারলি? এখন মানিকের স্ত্রী সাবিত্রী যদি ভোটে দাঁড়ায় তাহলে পুরো বস্তির স্টেটমেন্ট পাবে। সাবিত্রী যদি ভোটে দাঁড়ায় আমার বাবাও পারবে না ওকে ভোটে হারাতে। নীলমণি তখন বলে, মানিককে যদি শুধু একা মারতাম তাহলে ছেলেগুলো আমাকে ছেড়ে দিত, চিন্তা নেই, পুলিশ কিছু করবে না আর লেকচারও সময় মতো মাল পেয়ে যাবে। গৌতম বলে, আর বিধবাগুলো? নীলমণি বলে, ওরা ভয় পেলে ভালো, না হলে ওদেরও পুড়িয়ে মারবো। তারপর রাতে মীরা ও তার বাবা থানায় আসে আর মীরা পুলিশকে বলে, আমি নীলমণি আর তার ছেলে শঙ্করের নামে এফআইআর করতে চাই। পুলিশ তাদের বলে, কিন্তু তারা তো গুলি চালায়নি। মীরা বলে, কিন্তু ওদের কথায় তো গুলিটা চলেছে। পুলিশ তাদের কেসটা নেয় না আর পুলিশ মীরা ও তার বাবাকে চলে যেতে বলে। মীরা পুলিশকে বলে, যতক্ষণ না আপনি আমার কমপ্লেন নিচ্ছেন ততক্ষণ আমি এই থানা থেকে যাব না। মীরা তখন বাইরে বসে থাকে আর তখনই থানায় কালী আসে আর মীরা তখন থানার ভেতরে যায়। কালী তখন পুলিশের কাছে স্যালেন্ডার করে আর বলে, আমি মানিক সরকার ও তার ছেলেদের মেরেছি। পুলিশ বলে, কেউ কি তোমাকে এই কাজ করতে বলেছে? কালী বলে, না, আমি নিজের ইচ্ছায় এই কাজ করেছি। মীরা তখন কালীকে বলে, তুমি কেন মিথ্যে কথা বলছো কালী? আর মীরা তখন কালীর কলার চেপে ধরে আর বলে, তুমি সরকার বাড়িতে এত দিন ধরে ছিলে, তুমি কেন মিথ্যে বলছো কালী? এতগুলো লোকের প্রাণ চলে গেছে, কালী সত্যি কথা বলো প্লিজ। তখনই লেডি কনস্টেবল এসে মীরাকে নিয়ে যায়। তারপর পুলিশ কালীকে জিজ্ঞাসাবাদ করে। কালী মিথ্যে করে পুলিশকে বলে, মানিক ভালো লোক ছিল না স্যার, ও মেয়েদের বর্ডার পার করানোর ব্যবসা করত আর ওর ছেলেরাও ওর মতো হয়েছিল। আমি ওনার সাথে কাজ করব না বলেছিলাম, কিন্তু ও আমার মেয়েকে আটকে রাখে, তাই আমি ওদের খুন করেছি স্যার। পুলিশ তখন বাইরে দেখে কালীর মেয়ে বসে আছে। পুলিশ বলে, নাম কি তোর? মেয়েটি বলে, আমার নাম রানী। পুলিশ তখন কালীর মেয়েকে কালীর সাথে দেখা করতে যেতে বলে। কালী তখন তার মেয়েকে বলে, নীলমণি টাকা দিয়েছে? রানী বলে, না। রানী বলে, নীলমণির বাড়িতে গিয়েছিলাম কিন্তু ঢুকতে দেয়নি। কালী তখন তার মেয়েকে বলে, তুই বলেছিলি পুলিশকে বাবা সব বলে দেবে? রানী বলে, বলেছিলাম, কিন্তু নীলমণি বলেছে ঘরে আগুন লাগিয়ে দেবে আর বাঁচতে চাইলে চুপ করে থাকতে বলল। পুলিশ তখন আড়ালে সব শুনল। এদিকে কালী তখন নিজের গালে নিজেই চড়থাপ্পড় মারতে লাগলো আর কাঁদতে থাকলো। তারপর রাতে সাবিত্রী তাদের বৌমাদের খাবার দিচ্ছিল আর বলে, তোদের কম বয়স, তোদের পিছনে এখন অনেকটা জীবন পড়ে রয়েছে, তোরা এই বাড়ি থেকে চলে যা, এই বয়সে আমি আর লাশ দেখতে পারবো না। মীরা তখন বলে, আমি প্রেগনেন্ট। অর্জুন জানতো, ভেবেছিলাম পরে তোমাদের জানাবো। এটা বলার পর মীরা কাঁদতে থাকে। তারপর রাতে বান্টি ঝুমার ঘরে আসে আর ঝুমাকে বলে, শুভর কটা জিনিস অফিসে ছিল তাই আনতে গিয়েছিলাম। ঝুমা বান্টিকে বলে, আমি অনেক ভয় পেতাম যে তোমার আমার ব্যাপারটা যাতে শুভ জানতে না পারে, কিন্তু ভগবান যে এরকম করবে সেটা ভাবিনি। বান্টি তখন ঝুমাকে জড়িয়ে ধরে আর আড়াল থেকে মীরা সেটা দেখতে পায়। তারপর বান্টি ওয়াশরুমে যায়
আর ফোনের মেসেজগুলো চেক করে। আর সেখানে দেখতে পায় তার বাবা একটা ভয়েস মেসেজ সেন্ড করেছে। বান্টি সেটাই চালায়, যেটা বাড়ির সেই ব্লুটুথ স্পিকারের সাথে কানেক্ট হয়ে যায়। আর সবাই তখনই সেই ভয়েস এসএমএসটা শুনতে পায়, যেখানে গৌতম বলেছিল, আমি আড়াল থেকে কাজটা করাচ্ছিলাম, মাঝখান থেকে তুই কেন শুভকে গুলি করলি? ওরা তোকে ছেড়ে দেবে ভেবেছিস? মীরাও তখন ভয়েসটা শুনতে পায়। আসলে শুভ যে ব্লুটুথ স্পিকারটা এনেছিল সেটা অন ছিল, আর সেদিন বান্টি সেই স্পিকারে তার ফোন থেকে গান চালিয়েছিল, তাই সেই স্পিকারটা বান্টির ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। শুভকে সেদিন বান্টি গুলি করেছিল, যাতে ঝুমাকে সে নিজের করে পেতে পারে। বান্টি তখন বাইরে আসে, আর ঝুমা তখন বান্টিকে বলে, তুই এটা কেন করলি? তুই কি ভেবেছিস শুভ চলে গেলে আমি তোর সাথে থাকবো? বান্টি তখন ঝুমার মুখ চেপে ধরে আর বলে, বেশি কথা বললে তোকেও শুভর মতো মেরে ফেলবো। তখনই মীরা একটা ফুলদানি দিয়ে বান্টির মাথায় জোরে আঘাত করে। তখনই বান্টি একটা বন্দুক দিয়ে ঝুমাকে গুলি করতে যায়, আর তখনই টেবিলে রাখা একটা বন্দুক দিয়ে মীরা বান্টিকে গুলি করে, আর বান্টি মারা যায়। তার পরদিন সকালে নীলমণি রিসোর্টে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়। বাচ্চা মেয়েটি সুইমিং পুলের ধারে এসে দেখে একজনের লাশ জলে ভাসছে, সেটা হলো বান্টির। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সবাই তখন ঝুমার ঘরে আসে। মীরা সব কিছু তার মাকে বলে। ঝুমা তখন তার মায়ের কাছে ক্ষমা চায়। পলি তখন ইশারায় সবাইকে পালিয়ে যেতে বলে। মীরা বলে, পালিয়ে বেঁচে থাকা যায় না, নয় মারতে হবে নয় মরতে হবে। সাবিত্রী বলে, বদলা যদি নিতে হয় তাহলে যে মেরেছে শুধু তাকে মারলে হবে না, যে কারণে মেরেছে সেই কারণটাকে শেষ করতে হবে। তারপর তারা বান্টির পকেট থেকে নীলমণি রিসোর্টের একটি টিস্যু পেপার দেখতে পায়, আর বান্টির ফোনে বান্টি আর শঙ্করের ছবিও দেখতে পায়। মীরা তখন মনে করে বান্টি রিসোর্ট থেকে সোজা এই বাড়িতে এসেছে, তাই তারা লাশটাকে একটা কালো পলিথিনে জড়ায়। আর মীরা তখন ভোলাকে ফোন করে আর সব কিছু খুলে বলে। ভোলা তখনই বাইক নিয়ে চলে আসে আর লাশটাকে বান্টির গাড়িতে ওঠায়। ভোলা তখন বস্তির একটা ছেলে নান্টুকে ফোন করে আর বলে, নীলমণি রিসর্টে গেটে সিকিউরিটি গার্ডকে একটু ব্যস্ত রাখতে হবে। এদিকে সাবিত্রী ছাড়া বাকিরাও গাড়িতে উঠল আর বান্টির গাড়িটা নিয়ে নীলমণি রিসর্টের দিকে রওনা হয়। গেটের তখন সিকিউরিটি গার্ড বান্টির গাড়ি দেখে মনে করে যে বান্টি এসেছে, তাই গেটটা খুলে দেয় আর গাড়িটা ভেতরে ঢুকে পড়ে। আর লাশটা তখন তারা সবাই জলে ফেলে দেয়। আর তখনই সেই বস্তির ছেলে নান্টু আসে আর সিকিউরিটি গার্ডকে বলে, গাড়িতে মাল আছে, ডেলিভারি হবে। সিকিউরিটি গার্ড তখন বলে, কিন্তু ম্যানেজার তো নেই। আর এদিকে মীরা আর বাকিরা সবাই পেছন থেকে এসে নান্টুর গাড়িতে উঠে পড়ে। গার্ড তখন ম্যানেজারকে ফোন করে, কিন্তু ম্যানেজার ফোন তোলে না। নান্টু তখন বলে, ঠিক আছে, আমি এখন চললাম, ম্যানেজার আসলে আমাকে ফোন করতে বলবে। নান্টু তখন গাড়িটা নিয়ে চলে যায়। সকালে রিসর্টে মিডিয়া আসে আর পুলিশ তখন বান্টির বডি উদ্ধার করে। এদিকে বান্টির মা কান্নাকাটি করে। গৌতমের গার্ড তখন গৌতমকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে শঙ্কর আর বান্টিকে দেখতে পায়। তখনই গৌতম নীলমণিকে ফোন করতে বলে। তার গার্ড বলে, করেছিলাম কিন্তু ফোন লাগছে না। পুলিশ তখন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করতেই সিকিউরিটি গার্ড বলে, কাল রাতে বান্টিবাবু চলে যাওয়ার পর আবার এসেছিল। পুলিশ তখন গার্ডকে যেতে বলে। তারপর এদিকে লেকচার নীলমণিকে বলে, আগের বার একটা মেয়েও পাইনি, এবার আমার 20টা মেয়ে চাই। নীলমণি বলে, হয়ে যাবে, 14টা মেয়ে রেডি আছে, আর 6টা রেডি করতে হবে। লেকচার নীলমণিকে 5 দিন সময় দেয়। এদিকে পুলিশ সরকার বাড়িতে আসে আর সবাইকে বলে, বান্টির বডি পাওয়া গেছে। মীরা বলে, আমাদের সন্দেহ করছেন নাকি? পুলিশ বলে, ভয় নেই, আপনারা কি খুন করেছেন নাকি? পুলিশ বাড়িটা ঘুরে দেখে, কিন্তু কিছু না পেয়ে চলে যায়। তারপর রিসোর্টের ম্যানেজার নীলমণিকে কল করে আর বলে, স্যার, রিসোর্টে বান্টির মৃতদেহ পাওয়া গেছে। কথাটা শুনে নীলমণি শঙ্করকেও বলল। শঙ্কর বলে, এগুলো ওই বিধবার কাজ নয় তো? নীলমণি বলে, ওদের তো এত সাহস পাবার কথা নয়, তবে ভয়টা যেন ওদের থাকে। তারপর থানায় কালীর মেয়ে রানী আসে। পুলিশ বলে, তোর বাবা তো এখানে নেই, জেলে নিয়ে গেছে। পুলিশ তখন কিছু খাবার খাওয়ার জন্য টাকা দেয়। রানী বলে, লাগবে না সাহেব, এই বলে চলে যায়। তারপর সরকার বাড়িতে শঙ্কর আসে আর সামনের গেটে আগুন লাগিয়ে দেয় আর সবাইকে বলে, যদি জানতে পারি বান্টির মার্ডারের ওপর তোদের হাত আছে, তাহলে তোদের সব কটাকে ঘরের মধ্যে ঢুকে আগুন লাগিয়ে দেব। এই বলে শঙ্কর চলে যায়। মীরা তখন সবাইকে বলে,
ওরা এবার বাড়ি ভেতরে চলে এসেছে। শুধু তলোয়ার দিয়ে যুদ্ধ লড়া যায় না, ঢালটাও লাগবে। তারপর পাহাড়ের হোস্টেলে নীলমণির নাতি আদিত্যকে রুচি বলে, শঙ্কর আঙ্কেল তোর জন্য একটা গিফট পাঠিয়েছে। আমাদের বাড়িতে এসেছিল তখন আমাকে দিয়ে গিয়েছিল, গাড়িতে রাখা আছে, চল। আদিত্য তখন গাড়ির কাছে যায়, আর তখনই মীরাদের লোক আদিত্যকে গাড়িতে তুলে নেয়। আর এই সব কিছু মীরার প্ল্যান মতো হচ্ছে। তারপর মীরা আর বাকিরা সবাই বান্টির বাড়িতে আসে আর বান্টির মাকে সান্ত্বনা দিয়ে যায়। তখনই ঝুমা মীরাকে বলে, একদম ঠিক করেছো দিদি, তোমার জায়গায় আমি থাকলে আমিও এটাই করতাম। এদিকে নানা মীরাকে কল করে আর বলে, আদিত্যকে উঠিয়ে নিয়েছি আর আমি ভিডিও করে পাঠাচ্ছি। গৌতম তখন নীলমণির কলার চেপে ধরে আর বলে, আমি কি কিছু বুঝি না, আমার ছেলেকে কেন মারলি? নীলমণি বলে, তোমার কোথাও ভুল হচ্ছে, কেউ এর পেছনে রয়েছে, তোমার ছেলেকে আমি মারিনি। গৌতম বলে, বান্টি কাল শঙ্করের কাছে ছিল, আমি সিসিটিভি ফুটেজে দেখেছি। নীলমণি বলে, আমাকে একটু সময় দেন, আমি দেখছি, আপনি একটু মাথাটা ঠান্ডা রাখেন। আর এদিকে সব কিছু মীরা আড়াল থেকে শুনছিল। আর মীরা তখন ভোলাকে কল করে আর বলে, নীলমণিকে ফোন করো, আর আমি লাইনে আছি। ভোলা তখন নীলমণিকে কল করে আর বলে, তোর নাতিকে পাহাড়ের স্কুল থেকে তুলে এনেছি, একটা ভিডিও পাঠাচ্ছি, দেখ। নীলমণি ভিডিওটা দেখে পুরো রাগটা গৌতমের উপর ঝাড়ে আর বন্দুক তাক করে বলে, আমার নাতিকে পাহাড় থেকে কে তুলেছে বল। গৌতম তখন ভয়ে কাতর হয়ে যায়। নীলমণি বলে, তোর ছেলেকে আমি মেরেছি এটাই ভাবিস তো? চুপচাপ আমার নাতি কোথায় আছে বল, না হলে এখানে তোকে শেষ করে দেব। নীলমণি আর গৌতমের সঙ্গে তখন ঝামেলা বেঁধে যায়। আর এই সব দেখে মীরা চলে যায়। মীরা আর বাকিরা যখন চলে যায় তখন মিডিয়া জিজ্ঞাসাবাদ করতেই সাবিত্রী বলে, বান্টি আমাদের বাড়িতে ছোট থেকে থাকতো, বান্টি আমাদের পরিবারের একজন, এই দুঃসময়ে আমি ওদের পরিবারের পাশে আছি, এই বলে তারা চলে যায়। আজকের এপিসোড এইটুকুই। সিরিজের পরবর্তী এপিসোডগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করছি, ততক্ষণ চ্যানেলের পাশে থাকবেন।